স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সুলতানা স্বর্ণা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমন একটি প্রেক্ষাপটে তার চীন সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভূ রাজনৈতিকভাবে বিভিন্ন দেশ। এবং এমন সময় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি প্রধান উপদেষ্টার চীন সফর কি পাবে বাংলাদেশ। এবং এই নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং চীন সফর নিয়ে আসলে প্রথমেই যদি জিজ্ঞাসা করতে চাই ফয়েজ স্যার, আপনার কাছ থেকে আসলে শুরু করতে চাই, বাংলাদেশ কি পাবে সেই আলোচনার আসলে অনেক ফ্যাক্টর সেখানে থেকে যায়। এবং ভূ রাজনৈতিকভাবে আমরা যখন বলছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন একদমই তলানিতে বা তলানির দিকে, সেই সময়ে প্রধান উপদেষ্টার এই চীন সফর কি বাংলাদেশকে চীনমুখী হিসেবে বা চীনের প্রতি আগ্রহ প্রকাশ করাকে কিভাবে দেখছেন? অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। তার মধ্যে প্রথম কথা হলো যে এই যে বিপ্লব বা অভ্যুত্থান যেটা বলছি আমরা, তারপর যে নতুন সরকার গঠিত হয়েছে সে তার প্রধান উপদেষ্টা জন্য এটা প্রথম উচ্চতম পর্যায়ের দ্বিপাক্ষিক সফর। যদিও এটার পিছনে অন্য কারণও আছে, মূলত সেটা ছিল পোয়া ফোরামে অংশগ্রহণের জন্য, কিন্তু সেটার সাথে সাথে দ্বিপাক্ষিক বৈঠকেরও ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং এটা নিশ্চিতভাবে একটা বিশেষ গুরুত্ব পায়। আমি ব্যাপারটা এইভাবে দেখছি যে আমাদের যে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সময় একটা আমাদের সবার যত অংশীদার আছে আমাদের আন্তর্জাতিকভাবে, আমাদের উন্নয়ন সহযোগী যারাই আছেন, সবার সাথেই আমাদের সম্পর্কটা একটা ধাক্কা খেয়েছে। সম্পর্ক খারাপ হয়ে গেছে সবার সাথে তা বলছি না, কিন্তু একটা ধাক্কা খেয়েছে। এবং সেই জন্য সবার সাথে আবার নতুন করে সব কিছু পুনরায় ব্যক্ত করার বিষয় চলে এসছে যে হ্যাঁ আমরা আছি তোমার সাথে, তোমাকে আমরা সমর্থন করব, এবং সেই জিনিসটা আমরা পেয়েছি সবার কাছ থেকে। কিন্তু এই যে সবচেয়ে উচ্চতম পর্যায়ে যে বৈঠক এবং আলাপ আলোচনা, সেইটা চীনের সাথে প্রথম, সুতরাং এটাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখার সুযোগ আছে। তার মানে এই নয় যে আমরা চীনমুখী হয়ে যাচ্ছি বা চীন আমাদেরকে তাদের কাছে বেশি করে টেনে নিচ্ছে অন্যদের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, এইরকম চিন্তাভাবনা করাগুলো এগুলো অনেকে করেন, কিন্তু আমি এগুলোর সাথে একমত নই। আমি মনে করি যে আমাদের জন্য আমাদের সমস্ত উন্নয়ন সহযোগীরাই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কারণে বিভিন্ন দেশের গুরুত্ব অনেক বেশি। ভারত আমাদের চতুষ্পার্শ্বে অবস্থিত, আমাদের নিরাপদ, এবং আমরা ভারতের পেটের মধ্যে অবস্থিত। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাই কয়েকদিন আগে একটা ইয়েতে বলেছেন, তাকে যখন জিজ্ঞেস করা হল ভারতের সাথে সম্পর্ক কেমন, উনি বলেন ভারতের সাথে সম্পর্ক আমাদের খুব ভালো। এই কথাটা বলেছেন, যদিও আসলে আমরা সবাই জানি যে খুব ভালো নয়, তো উনি বলেছেন খুব ভালো, এবং আমাদের দুই দেশের প্রয়োজনেই এটাকে ভালো হতে হবে। তো সেই জিনিসটা আমরা যদি মাথায় রাখি তাহলে ওইভাবে মনে করার কোনো কারণ নেই যে আমরা অন্যদিকে সরে যাব বা কিছু। ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে, চীনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, রাশিয়া, জাপান, সিঙ্গাপুর, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। যেটা আমরা একসময় দেখেছিলাম যে বিভিন্ন সরকার আগে এইভাবে চেষ্টা করেছেন, কিছুটা সফল হয়েছেন, হয়তো সবসময় সফল হন নাই, কিন্তু এই সরকারকেও সেই দিকেই খেয়াল রাখতে হবে যে সবার সাথে সম্পর্কটা যাতে ঠিক করা যায়। কিন্তু এখন সুযোগ প্রথমে এসছে চীনের সাথে, সেই জন্য আমরা সেটা গ্রহণ করছি। তার মানে এই না যে আমরা সরে যাচ্ছি অন্যদের কাছ থেকে, আমাদের সবাইকে দরকার এবং সবারও আমাকেও দরকার। তো সুতরাং সেইটা খেয়াল রেখে আমি বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এবং আমাদের যে একটা জিনিস হলো, আমি সবসময় বলতাম যে তিনটা দেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইয়েতে, অনেকেই গুরুত্বপূর্ণ কিন্তু তিনটা দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলাদা আলাদা কারণে। সেই তিনটা দেশ কি? ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো চীন কেন গুরুত্বপূর্ণ? চীন হলো আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে যা দিতে পারে, যে করতে পারে, প্রথম কথা হলো সে তো আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী, বাণিজ্য অংশীদার, এবং অন্যান্য সব কিছু মিলিয়ে উন্নয়ন, আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে সহযোগিতার ক্ষেত্র, সেখানে চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কেউ সেই যে ভূমিকাটা, সেই জায়গাটা নিয়ে নিতে পারে না। সেই জন্য আমাদের তাদের সাথে সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়া খুব প্রয়োজন।
এবং অনেক প্রজেক্ট অনেক প্রকল্প তাদের সাথে আমাদের আগের থেকে আছে, সেগুলো যাতে বন্ধ হয়ে না যায়, স্থবির হয়ে না যায়, সেগুলো যাতে চালু থাকে এবং আরও গতি সঞ্চার করা যায়, সেই চেষ্টাটা খুব জরুরি এবং সেটা করা এই সফরের একটা বড় উদ্দেশ্য বলে আমি মনে করি। এবং সেই উদ্দেশ্য আমরা এই পর্যন্ত যা জানতে পেরেছি সেই উদ্দেশ্যে সাফল্য দেখা যাচ্ছে। এবং এছাড়াও আমরা কিছু বিশেষ সমস্যার সম্মুখীন এখন আছি। সেই সমস্যাগুলো যেমন আমাদের অর্থনীতি গত বেশ কিছুদিন ধরে, বছরখানেক বা আরও বেশি দিন সময় ধরে আমাদের অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে আছে, বিভিন্ন রকমের সমস্যা। তো সেইখানেও আমাদের সহায়তা দরকার। তো সেইগুলোতেও চীন আমাদেরকে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি। তো সেই জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা একে অপরকে বিভিন্নভাবে সাহায্য করব, সমর্থন করব, এই কথাটি আমরা বারবার বলে আসছি, এখনও বলছি। এবং চীন এবং বাংলাদেশ উভয়ের যে কোর ইন্টারেস্ট যদি বলি আমরা, মানে যে একেবারে গুরুত্বপূর্ণ যে ফান্ডামেন্টাল স্বার্থ, বাংলায় কি বলবে মনে করতে পারছি না, সেই জন্য বারবার ইংরেজি শব্দ চলে আসছে। তো কোর ইন্টারেস্টগুলো আমরা পরস্পরের কোর ইন্টারেস্টগুলোকে সমর্থন করি এবং সেটা আবার পুনরায় ব্যক্ত করেছে দুই পক্ষ থেকেই। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আসছে, আগে যে কথাটা বেশি আসতো না, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বহুমুখী কি বলা যায়, একটা ইউনিল্যাটারাল না করে মাল্টিল্যাটারালিজমের উপরে জোর দেওয়া এবং যে মাল্টিপোলার ডেভেলপমেন্ট সেটার উপরে জোর দেওয়া, চায়নার যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, ইনিশিয়েটিভ আছে, সেটার প্রতি আমাদের সমর্থন জানানো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। এবং বাংলাদেশের কাছে আসলে চীন যেরকম আসলে বলেছে যে 50 বছরের একটি মাস্টার প্ল্যান কিন্তু আজ ডক্টর ইউনূস চেয়েছেন, এই ধরনের কিন্তু আমরা গত কয়েক দশকে আসলে দেখিনি, যে এত দূরদর্শী চিন্তাভাবনা কিন্তু আমরা দেখিনি। সেক্ষেত্রে রাহিদ এজাজ, আপনার কাছে আসলে এ পর্যায়ে যেতে চাই, বাংলাদেশের সাথে ভারতের যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, এমন একটি সময়ে চীন সফর থেকে আসলে বাংলাদেশ কি পেতে পারে বা কি আশা রাখতে পারে? কূটনৈতিকভাবে তো আছেই, অর্থনৈতিক উন্নয়ন সহযোগী, স্যার আসলে অনেকগুলো পয়েন্টই আমাদের বলেছেন। দেখুন, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন ওই পাল্টা আমি ওই জায়গাতেই উত্তর দেওয়ার আগে আমি মুন্সি ভাই যেখানটা শেষ করছিলেন যে তিনটি দেশের সাথে সম্পর্কের সমীকরণ বললেন না, সেটা ভারত আমার নিকটতম বড় প্রতিবেশী এবং ইতিহাসের সবচেয়ে চরম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই হলো বাস্তবতা। তো সে প্রতিবেশী এবং প্রতিবেশীকে আমি পাল্টাতে পারবো না, প্রতিবেশী থাকবে। কিন্তু গত 15 বছরে যেখানে ব্যর্থ হয়েছে বলে আজকে ভারতকে নিয়ে এই টানাপোড়েন সংকট সমস্যাটা আছে। চীন আমাদের সেটা ঠিক প্রতিবেশী নয়, কিন্তু 75-এর 15 আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে যে সম্পর্কের বিবর্তন, সেটা উন্নয়ন বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বাণিজ্য, সেটির একটা ডাইমেনশন আছে। আমেরিকার ডাইমেনশনটা অন্যরকম, সেটা ট্রেডে আছে, ইনভেস্টমেন্টে আছে, সিকিউরিটিতে আছে। প্রত্যেকটা সম্পর্ক আমি মনে করি আলাদা আলাদা ডিনামিক্স আছে। তো একটার সাথে আরেকটা বোধহয় সবসময় কম্প্যারিজন করাটা খুব সমীচীন হয় না এবং উচিত না সেটা। এখন আমি যদি বলি মুন্সি ভাইকে যেটা বলছিলেন আপনি, জিও পলিটিক্স আছে কি না সেটা, কিংবা 50 বছরের দূরদর্শী, খুব বিনয়ের সাথে বলি 50 বছরের এই যে মাস্টার প্ল্যানকে আপনি খুব দূরদর্শী বলছেন, সম্পর্কটা ডাউন টু লেন এভাবে তো হয় না, বড় জোর 5-10 বছর হতে পারে। আপনি 50 বছর চাইবেন চীনের সাথে মাস্টার প্ল্যান, এটি আমরা কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে দেখি নাই। আলোচনা শুরুর আগে আমি আর মুন্সি ভাই বলছিলাম টিভিএস কলে যেটা দেখানো হচ্ছে, কারণ আমরা নর্মালি কি করি যে জয়েন্ট স্টেটমেন্টে যেটা হয়, ইভেন চাইনিজ ফরেন মিনিস্ট্রি যে স্টেটমেন্ট সেখানে নেই বা টুইটে কোথাও নাই। বরঞ্চ যদি বলেন যে পানির ক্ষেত্রে নতুন একটা জিনিস, আমি একটু আগে বলছিলাম মুন্সি ভাইকে যে তিস্তার ব্যাপারে, তিস্তা নিয়ে জানেন যে তিস্তার পানি চুক্তি ঝুলে আছে 14 বছর ধরে, একদম হতে শেষ মুহূর্ত হয়নি। তো সেই জায়গাতে আপনার নিশ্চয় মনে আছে কোভিডের সময় হঠাৎ করে যখন সব কিছু বন্ধ, ভারতের তখনকার ফরেন সেক্রেটারি হর্ষ সিংলা ছুটে এসেছিলেন যে তিস্তা নিয়ে একটা মেগা প্রজেক্ট হবে, সেই প্রজেক্টে চীন যুক্ত হবে ইত্যাদি ইত্যাদি, এবং গত 2-4 বছর ধরে আমরা এটা নিয়ে প্রচুর কথা বলছি। তো সেই জায়গাতে আমি বলবো জয়েন্ট প্রেস রিলিজ, স্টেটমেন্ট না, মনে রাখতে হবে এটা কিন্তু ফুল ফ্রেজের যেহেতু বাইলেটারাল না, এটা জয়েন্ট প্রেস রিলিজ হয়েছে, এটাকে আমরা যেন গুলিয়ে না ফেলি। জয়েন্ট স্টেটমেন্ট আর প্রেস রিলিজের ডিফারেন্সটা আছে। তো তিস্তাতে আমি মনে করি কি একটা বড় রকমের ডেভেলপমেন্ট, এটাই বাংলাদেশ কিন্তু অন রেকর্ড অফিসিয়ালি বলে দিল যে তার মানে চাইনিজরা এই
প্রজেক্টে, মেগা প্রজেক্ট বলি, যেই প্রজেক্টে বলি না কেন, ওয়াটার ম্যানেজমেন্টের কনটেক্সে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। আলোচনা না হলে জয়েন্ট স্টেটমেন্ট এটা থাকতো না। এটি হলো একটা দিক। আর গুণগত আমি যদি কম্পেয়ার করি, ঠিক 1 বছরের কম সময় আগে জুলাই 2024 শেখ হাসিনা বেজিংয়ে গিয়েছিলেন, ডক্টর ইউনূস মার্চে বেজিংয়ে গেলেন। আমাকে যদি বলি, আমি এটাকে ভূ রাজনৈতিক কনটেক্সটে না ফেলে আমি মোর পলিটিক্যাল প্লেনে বলবো খুব সিগনিফিক্যান্ট একটা ভিজিট। কেন সিগনিফিক্যান্ট? বাংলাদেশে যে অগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে পরিবর্তিত একটা রাজনৈতিক পরিস্থিতি, সে টালমাটাল করা রাজনৈতিক পরিস্থিতির পর আমরা জানি যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে বেশ শক্তভাবে, এটাতে কোনো সন্দেহ নেই, দ্বিধা নাই। ইউরোপিয়ানরা আছে। আমার সংকট দেখা গেছে মূলত প্রধানত ভারতের সাথে। আমরা চীনের সাথে এবং ভারতের সাথে প্যারালালি কিন্তু গত 15 বছর আওয়ামী লীগ অনেক বেশি ঘনিষ্ঠতা ছিল, এবং হিস্টোরিক্যালি সেটা না, কিন্তু হিস্টোরিক্যালি বরঞ্চ বিএনপি এবং আমি যদি বলি ডানপন্থা যে রাজনৈতিক মতাদর্শ, তাদের সাথেই কিন্তু চীন টিল ছিল। সেখান থেকে একটা বড় ডিপার্চার কিন্তু গত 15 বছরে দেখেছি। আমরা যদি বলি রাজনৈতিকভাবে বা প্রভাবের ক্ষেত্রে ভারতের সাথে যত এঙ্গেজ, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, আপনি 15 বছরের ডেটা নেন, সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কিন্তু চীনের সাথে হয়েছে। সবচেয়ে বেশি ট্রেড ডেফিসিট আছে কিন্তু চীনের সাথেই। তা না হলে মুন্সি ভাই একটু ভালো বলতে পারবেন, সংখ্যা ভুল হলে আমাকে শুধরে দিন, 250 থেকে 300 চাইনিজ এন্টারপ্রাইজ বাংলাদেশে অপারেট করে। তো ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং আমি যদি ভুল না করি 2017-18-তে অন্তত 25টা সোশিও ইকোনমিক সার্ভে চাইনিজরা করেছিল। তার মানে আমরা ভারতের কথা বলছি, কিন্তু গত 15 বছরে চীন কিন্তু বাংলাদেশে অনেকভাবে এগিয়ে গেছে এবং অনেকভাবে পেনিট্রেট করেছে, এটাই হলো বাস্তবতা। তো সেই জায়গাতে এই চেঞ্জিং কনটেক্সটে চীন একদিকে দেখছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চরম টানাপোড়েন এবং একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। ওই ভ্যাকুয়ামটাতে চীন পেনিট্রেট করতে চাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ 2 মাস আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে গিয়েছিলেন, এবং আমরা দেখেছি নজিরবিহীন নিরাপত্তা। এটা মুন্সি ভাই নিজে চীনে বেইজিংয়ে অ্যাম্বাসেডার ছিলেন, উনি আরও ভালো বলতে পারবেন যে প্রোটোকল দিয়ে যেভাবে পররাষ্ট্র উপদেষ্টাকে তারা পলিটিক্যাল লেভেলে নানান মিটিং করিয়েছে। এবং হেলথ সেক্টরের আমি বলবো 50 বছরের নতুন একটা ডাইমেনশন হচ্ছে হেলথ সেক্টর কর্পোরেশন। কুনমিংয়ের 4টা হসপিটাল, রোবোটিক্স, আপনার রিহেবিলিটেশন এবং ট্রমা সেন্টার হচ্ছে, একটা স্পেশালিস্ট চাইনিজ হসপিটালের কথা হচ্ছে। তো এইসব জায়গাতে মিলিয়ে আমি মনে করি যদি 5-10 বছরের দিকে দেখেন, এগুলো নতুন নতুন সেক্টর। কিন্তু 50 বছরে আমি এখনও যেতে চাই না। আর যেটা বলে শেষ করব এই দফায়, ওয়ান চায়না পলিসিতে আমরা জুলাইতে গতবার যা বলেছি তার চেয়ে কিন্তু এবার অনেক জোরালো কথাবার্তা বলেছি, যেটি 2005-এর এপ্রিলে যখন তখনকার প্রাইম মিনিস্টার ওয়েন জিয়াওবা ছিলেন, আমরা এখানে স্ট্রংলি বলছি আমরা ওয়ান চায়না পলিসিকে স্ট্রংলি সাপোর্ট করি, এবং আরও বলছি তাইওয়ানকে আমরা বিরোধিতা করি, যেটা মাঝখানে স্বাধীনতাকে আমরা বিরোধিতা করি, যেটা 2005-এ বলা হয়েছিল কোনো মাল্টিলেটারাল ফোরাতে তাইওয়ানের ইনক্লুশনে বাংলাদেশ বিরোধিতা করবে, লিখিত আছে জয়েন্ট স্টেটমেন্টে। তার মানে হচ্ছে আমাকে যদি বলেন একটা বড় ডিপার্চার পলিটিক্যাল পেইনে। এবং আমার ব্যাখ্যাটা এই জায়গায়, এই বর্তমান প্রশাসনকে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন দিয়ে যাবে, এবং এটা তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আছে। তো আমি মনে করি কি মোটা দাগে পলিটিক্যাল এই জন্যই বলতে চাই, ওয়ান চায়না পলিসি, তাইওয়ান এবং ভিসাভিস বাংলাদেশে যেমন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাবে, সে একটা জায়গা তৈরি করে রাখছে যাতে করে নতুন সরকার এসে তার সাথে তার এঙ্গেজমেন্টে একটা ব্যাটনটা প্রপারলি চেঞ্জ হয়। প্লাস হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওয়াশিংটনের যে চেঞ্জ হয়েছে, হোয়াইট হাউসের যে চেঞ্জ, বাইডেন গেলেন, ট্রাম্প এলেন, গোটা দুনিয়া জুড়ে একটা টালমাটাল পরিস্থিতি। তো গ্লোবাল লিডার হিসেবে গ্লোবাল থিয়েটারে চীন যে সারা বিশ্বের তো বটে, এই অঞ্চলের বড় শক্তি, সেটা জানান দেওয়া কিন্তু ডক্টর ইউনূসকে তার হোস্ট করা। তো অল টুগেদার আমার কাছে এই ভিজিটটাকে অনেক বেশি পলিটিক্যাল মনে হয়েছে। অবশ্যই এই পর্যায়ে আসলে আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই। প্রযত্নে বাংলাদেশের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি প্রধান উপদেষ্টার চীন সফর কি পাবে বাংলাদেশ এই প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, এবং আমাদের সাথে রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং ফয়েজ স্যার, আবারও আসলে আপনার কাছ থেকেই শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের মেয়াদের যে আসলে সীমাবদ্ধতাটি রয়েছে, সেই মেয়াদের পরিপ্রেক্ষিতে তাদের পক্ষে একটি চুক্তি সই করা আসলে
অতটা দূরদর্শী বা অতটা হয়তো বা সম্ভব নয়। একটি দল আসবে, কিছুক্ষণ আগেও আসলে আলোচনা এই কথাটি বারংবারই কিন্তু আসছিল যে সেরকম হয়তো বা আমরা কোনো পদক্ষেপ দেখব না। তবে রাহিদ এজাজ যেরকম বলছিলেন যে শেখ হাসিনা যখন গিয়েছিলেন তখন কিন্তু আমরা তিস্তা নিয়ে তেমন আলোচনা দেখিনি, তবে এবার আসলে তিস্তার যে আলোচনা আমরা দেখলাম বা তিস্তাকে নিয়ে বৈঠক যে হলো বা কোনো না কোনো বৈঠকে তিস্তা প্রসঙ্গ যে আসলো, আমরা কি এবার তিস্তা নিয়ে কোনো আশা রাখতে পারি যে অবশেষে তিস্তার প্রকল্পর আমরা মুখ দেখতে পারবো? এখানে একটি কথা বলা খুব প্রয়োজন, সেটা যেহেতু তিস্তাটাই এখন আপনার মূল কথা আর কি, তাই না? তিস্তার ব্যাপারে কিন্তু একটা এমওইউ আগের থেকেই আছে, তাই না? এবং এই যে এটার কথা বলা হচ্ছে, এইটাকে নবায়ন করা হচ্ছে, যে প্রজেক্টটা আছে সেটাকে নবায়ন করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আমরা চীনকে এখানে ওয়েলকাম করছি, এর বেশি কিন্তু কিছু নাই। সুতরাং এই কথাগুলো কিন্তু আগেও এসছে, আগের সরকারের আমলে এগুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শেষবার যখন লাস্ট যে ভিজিটের কথা রাহিদ বললেন, সেখানে এটা নিয়ে বেশি দূর আগায় নাই, তার কারণ তার ঠিক আগেই প্রধানমন্ত্রী যাওয়ার আগে ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে, না ওই আগের কথা বলছি, হ্যাঁ জুলাই, গত বছর জুলাই মাসের আগে, জুন মাসে সেখানে উনি এসে একটা স্প্যানার দিয়ে দিলেন এর মধ্যে, কি যে না ভারত করতে চায়, তারপরে এটা ভারত বাংলাদেশের সাথে এই ব্যাপারে কাজ করতে চায়, এই বলে একটা সমস্যা তৈরি করে দিয়ে গেলেন। তখন বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারে একটু ধীরে যাওয়ার ইয়ে করা হলো সেই জন্য। কিন্তু তার মানে এই না যে এ ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, এটা ঠিক নয়। আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হয়নি কোনো দিকে, না ফলপ্রসূ তখন করতে চায় নাই, বোঝা গেল, কারণ ভারত থেকে ইয়ে করা হয়েছে, তাই না? তো সেইগুলো আছে, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ পরে করবো। কিন্তু এখন যে কথাটা হয়েছে সেখানেও কিন্তু আগের যে এমওইউ আছে সেটাকে এগিয়ে নেওয়া, সেটা শেষ হয়ে যাওয়ার কথা মেয়াদ, সেই জন্য সেটাকে এগিয়ে নেওয়া এবং তাদেরকে আবার পুনরায় তাদেরকে বলা হয়েছে তোমরা আমাদের সাথে থাকো, তোমাদেরকে আমরা স্বাগত জানাই, তোমরা এই প্রজেক্টে কাজ করো। কিন্তু প্রজেক্টে কি কাজ তারা করবে, কতটুকু করবে, সেই সব কিছু কিন্তু নির্ধারিত নয়। এমওইউ একটা আছে, সেই এমওইউর মধ্যে কী আছে আমরা দেখলেই বুঝতে পারবো। কিন্তু সেখানে বারবার এটাও এরকম বলা হচ্ছে যে দরকার হলে দুই দেশই সাহায্য করতে পারে আমাদেরকে, কারণ এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ অংশে যে তিস্তা আছে সেখানকার যে সমস্যাগুলো, পানি পেলে কি করব, পানি না পেলে কি করব, সেই সব সমস্যাগুলো সমাধানে। কিন্তু ওখানে যদি আমার ভারতের সাথে পানি পেয়ে যাই তখন এক রকমের ব্যবস্থা করতে হবে, তখন তো দুই পক্ষই ইনভলভ হবে। সুতরাং এটাকে শেষ কথা বলে কিছু নাই, আমাদের এখন যে প্রয়োজন সেটা মেটানোর জন্য আমরা আর কোনো ব্যবস্থা না পেলে নিশ্চয়ই চীনের সাথে করে যাব, কারণ ভারত এগিয়ে আসছে না তো সাহায্য করতে। সুতরাং আমরা চীনের সাথে যাব, এটা স্বাভাবিক, কিন্তু কবে কখন কিভাবে আগাবে সেটা বলা মুশকিল। এবং এটা তো ছোট প্রজেক্ট হবে না, এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট হবে। সুতরাং এই সরকারের আমলে কতটুকু হবে, এই সরকারের আমলে হয়তো শুধুমাত্রই দুই পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করাটাই সীমাবদ্ধ থাকবে, সত্যি সত্যি কাজ কিছু শুরু হবে কিনা বলা মুশকিল। তবে এই জিনিসটাকে জিয়ে রাখা সেটুকু তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তো সেটা হচ্ছে এখানে। এবং সেরকমই বিভিন্ন বিষয়ে, এই যে খালি একটা জিনিস আপনারা জিজ্ঞেস করছিলেন যে 50 বছরের মাস্টার প্ল্যান, এইটা আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে লোকজনে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে যে অন্তর্বর্তী সরকার মাস্টার প্ল্যান চেয়ে কী করবে, তাই না? এই কথা আসতে পারে। সুতরাং আমার মনে হয় যে এ ব্যাপারে সরকারকে হয়তো আরও খোলসা করে বলা দরকার কি বলছেন অ্যাকচুয়ালি, অথবা এই যে বলা যে না আমরা শুরু করে দিয়ে গেলাম, কেউ পরবর্তীতে এগুলো এগিয়ে নিয়ে যাবে, যেটাই হয়। কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন আসবে। তো সুতরাং আমাদের মনে হয় যে এইসব আমরা যখন এইসব বক্তব্য দেই সেগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অবশ্যই। রাহিদ এজাজ, আসলে এই পর্যায়ে আপনার কাছে কূটনৈতিক প্রভাব পাশাপাশি অর্থনৈতিক আসলে উন্নয়ন সহযোগী চীন বরাবরই আমাদের, এবং নতুন করে আসলে যে আশ্বাসটি দেয়া হলো, যে ফান্ডের আশ্বাসটি আসলে এলো, বাংলাদেশের পক্ষে আসলে সেটাকে কতটুকু ইউটিলাইজ করা বা কতটুকু ব্যবহার করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন? কারণ আবারও একই প্রসঙ্গে যদি চলে আসি, অন্তর্বর্তী সরকারের পক্ষে আসলে বড় একটি হয়তোবা নিয়ে আসাটা একটা আশার বাণী, ফান্ড নিয়ে আসাটা আশার বাণী, কিন্তু সেটি কিভাবে ইউটিলাইজ হবে সেটা তো আসলে তাদের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয়। সম্ভব কি না? দেখুন, আপনি যে ফান্ড বলছেন না, এটাকে আসলে ফান্ড বলতে আমি রাজি না প্র্যাকটিক্যালি। কারণ যখন আপনি আপনার স্পেশালাইজ ইকোনমিক জোনে ইনভেস্ট করেন, ওইখানে কিছু টাকা বরাদ্দ করেন,
যখন কোনো একটা কন্ট্রাক্ট পেয়েছেন সেখানে নতুন করে আরও টাকা, সেখানে পাইপলাইনে আরও টাকা দেন, তারপর আবার কোথাও গ্র্যান্টস দেন, তো আলটিমেটলি তো ফান্ড না। যেখানে আমার ধরা যাক 2016 সালে যে ল্যান্ডমার্ক ভিজিট বলা হয়, শি জিনপিং বাংলাদেশে এসেছিল, তখন $20 বিলিয়ন কথা বলা হয়েছিল। 9 বছর পর আমরা দেখছি মাত্র 25% অর্থ এখানে ছাড় করা হয়েছে। অর্থাৎ প্রসেসটা অনেক কাম্বারসাম, প্রজেক্টস ক্লিয়ারেন্স ইত্যাদি নানান বিষয় আছে। তো কাজেই যে 2.1 বিলিয়ন আমি মনে করি কি এই মুহূর্তে আমাদের জন্য খুব বড় টাকা না। আর এটা কিন্তু ফান্ড হিসেবে বলতেই পারি না, কারণ এখানে ইনভেস্টমেন্টের পোর্শন আছে, একটা গ্র্যান্টস আছে। তো কিন্তু যখন যাচ্ছিলেন এই ভিজিটের আগে শুনছিলাম নেগোসিয়েশন হচ্ছিল $2.5 বিলিয়ন লোন এবং গ্র্যান্টস হবে, কিন্তু আলটিমেটলি সেটার কোনো কিছু নেই। এবং যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে $2.1 বিলিয়ন, এটা আসলে ওই যে বললাম প্রজেক্টসে নতুন করে, আগের প্রজেক্টসে নতুন করে টাকা অ্যাড করা এবং আপনার যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আছে সেখানে টাকাটা যাবে। কাজে এখানে খুব বড় করে পয়সাপাতির দিক থেকে কিছু আমি দেখি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে তো অন্তত 4টা বিজনেস মিটিং হয়েছে, একটা হাই লেভেল বিজনেস সেগমেন্ট হয়েছে আর 3টা থিমেটিক ডিসকাশন। ধরেন একটা এনার্জি, একটা হচ্ছে আনট্যাপ এরিয়াস, আর একটা হচ্ছে সোশ্যাল বিজনেস। তো সেই জায়গাতে চায়নার যদি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে, আমরা জানি যে লঙ্গি বলে যে একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্ল্যান্ট তৈরি করে, এরকম কেউ যদি ইন্ডাস্ট্রি রিলোকেট করে বাংলাদেশে, তাহলে সেটা ভবিষ্যতের জন্য খুব ভালো দিক। যে ধরা যাক আমরা জানি যে ইউএস স্যাংশনের কারণে অনেক চাইনিজ কোম্পানি কিন্তু ইউএস তো বটে, ওয়েস্টার্ন মার্কেটও ঢুকতে পারে না। তো সেই কোম্পানিগুলো যদি বাংলাদেশে রিলোকেট করে, আমাদের এখান থেকে যদি আবার সেই পণ্যগুলো অন্য দেশে আমরা রপ্তানি করতে পারি, আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আমাদের একটা আর্থিক লাভের বিষয়। আমি সেটাকে বিনিয়োগটাকে খুব পজিটিভলি দেখি, কিন্তু বিনিয়োগটা তো রাতারাতি হয় না, এটা করতে সময় লাগে। এই তো মুন্সি ভাই যেটা বলছিলেন যে 50 বছর যে কথাটা বলছি, একটু আগে বিএসএস এর খবরে দেখলাম, এটা কিন্তু আমাদের জানা মতো এই তথ্য ছিল না যে চীনের পানি সম্পদ মন্ত্রী প্রফেসর ইউনূসের সাথে কাটিসি কল করবেন, যেমনটা ছিল না ভাইস প্রেসিডেন্ট করবেন। তার মানে আনশিডিউল অনেকগুলো মিটিং। কিন্তু একটু আগে যেটা বলছিলেন, দেখুন এটা তারা পলিটিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছে এই ভিজিটটাতে। এবং ভাইস প্রেসিডেন্ট যিনি সিপিসিরও মেম্বার, তারপর কালকে যে তাদের ডেপুটি প্রিমিয়ার দেখা করলেন, উনি সিপিসি ওয়ান অফ দ্য কাউন্সিলর। তো এই যে আনশিডিউল কিছু মিটিং হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই গভর্নমেন্টের টেনিউর কতটা আমরা কিন্তু এখনও জানি না। তো সেই জায়গায় আপনি 50 বছরের মাস্টার প্ল্যান চাচ্ছেন পানি সম্পদ, এবং পানি বললে তখন তিস্তা চলে আসে, কারণ চীনের ডাউনস্ট্রিমে কিন্তু ইন্ডিয়ার ডাউনস্ট্রিমে আমরা। তো এখন আপনি পানি নিয়ে একটা আলোচনা করবেন, আপনি ভারতের সাথে সম্পর্কটা আমাদের চরম টানাপোড়েন, আর তিস্তা তো ঝুলেই আছে। তো সেই জায়গায় এই জিনিসগুলোতে আমি মনে করি কি স্পষ্ট করেন খুব জরুরি যে পানি বন্টনের বা পানি ব্যবস্থাপনা বলতে, বিশেষ করে পানি ব্যবস্থাপনা কী বোঝাতে চেয়েছেন, নদীর পানি, এবং এখানে কিন্তু পলির কথাও এসছে। তো সেই জায়গায় আমি মনে করি কি এক ধরনের কনফিউশন তৈরি হবে এই ধরনের জিনিসগুলো দিলে। আর 50 বছর, আমি একটু আগে বলছি, আমি ওই জায়গাতে কনজারভেটিভ থাকতে চাই। আপনি 5-10 বছরের প্ল্যান করতে পারেন, 50 বছরের প্ল্যান এটা মানে ওভার অ্যাম্বিশাস শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি ঠিক জানি না। অবশ্যই, তবে সেক্ষেত্রে কুনমিং এর কথাও কিন্তু চলে আসছিল। এখানে আমি একটা ছোট্ট কথা অ্যাড করি, বরং ওইভাবে না, ওদের কাছে না চেয়ে যদি আমরা বলতাম যে আমরা আসো, আমরা একটা প্ল্যান করতে চাই, তোমরা আমাদেরকে সাহায্য করো, সেটা অন্য জিনিস হতো। কারণ আমাদের কিন্তু আগে বিভিন্ন সরকার এরকম লম্বা সময়ের জন্য প্ল্যান করেছে, হ্যাঁ, 100 বছরের প্ল্যানও করেছে, তাই না? তো সুতরাং সেগুলো নিজেদের প্ল্যানটা তো আমাদের জন্য আমরা করব, আমরা অন্যদের সহায়তা নিতে পারি, তাদেরকে প্ল্যান করে দিতে বলবো, এটাও কিন্তু আমার কাছে খুব লাগলো না আর কি, যে আসলে কি এরকম করে করা উচিত। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করি, একটু সাপ্লিমেন্ট করি মুন্সি ভাইকে। আমরা দুজন যখন কথা বলি, আপনি একটা বলছেন, আমি কিন্তু আপনাকে সাপ্লিমেন্ট করি বা কাউন্টার করি। আমরা আমাদের ভার্সনটা শুনছি, আমরা 50 বছরের প্ল্যান চেয়েছি, নিশ্চয়ই খুব সঙ্গত কারণে তারা প্রশ্ন করতে পারে যে তোমাদের কয় বছরের প্ল্যান আছে, আর তোমরা নিজেরা আদৌ করেছো কিনা। সেটি কিন্তু খুব জরুরি, যে আমি যখন অন্যের কাছে চাইবো, আমার নিজের তো একটা আইডিয়াটা কি প্ল্যান। যেমন আমি ধরেন প্রকারান্ত শুনছিলাম, এমন আলোচনা হচ্ছিল যে আমরা একটা জয়েন্ট রিভার বেসিন ম্যানেজমেন্ট করি কিনা। এখন চীনের সাথে আমাদের বেসিনে কয়টা আছে, সেটা ব্রহ্মপুত্র আছে, আমি যদি ভুল না করি, তাহলে মাঝখানে ইন্ডিয়া, যেটা আমি বলছি। তো এই যে প্ল্যানগুলো করার আগে বা অনেক সময় হয় কি, ওই পলিটিশিয়ানরা দে লাভ টু বিলিভ অন এমটি রেটরিক, যেখানে নদী নেই সেখানেও ধরেন ব্রিজ বানিয়ে দিচ্ছে। তো এখন
এই গভর্নমেন্ট যেই প্যাটার্নের, তারাও যদি পলিটিক্যাল রেজিমের মতো ওই জিনিসটা করে, তো এটা খুব অবাক করে আর কি। অবশ্যই এ পর্যায়ে আরেকটি বিরতি নিতে চাই। প্রযত্নে বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি প্রধান উপদেষ্টার চীন সফর কি পাবে বাংলাদেশ সে প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ এবং আমাদের সাথে রয়েছেন রাহিদ এজাজ। এ পর্যায়ে রাহিদ এজাজ, আপনার কাছে যদি আসলে যেতে চাই, চীন নিয়ে, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আসলে আমরা বহুমুখী আলোচনা বারংবারই করা হয়, এবং সেক্ষেত্রে রোহিঙ্গা প্রসঙ্গও কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের চলেই আসে। কারণ বারংবারই যে বলা হচ্ছে যে মিয়ানমারকে চীন কিন্তু জোর দিতেই পারে রোহিঙ্গা এই প্রত্যাবর্ষণের যে প্রসেসটা সেটি আসলে ত্বরান্বিত করার জন্য। এটি কি এবার আসলে আলোচনা টেবিলে থাকতে পারে? না, সেটা নিয়ে তো আলোচনা হয়েছে, হ্যাঁ। এবং জয়েন্ট প্রেস রিলিজের একটা প্যারাতে খুব পরিষ্কার করে আছে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীন যে তার আগের যে পজিশন, অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করবে, তারপর বাংলাদেশকে সে বলছে অ্যাপ্রিসিয়েট করছে, এবং কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হলে পরে সেটা যাতে পুশ করা যায় সেটা করছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এভাবে তুলনা করি, চীনের সাথে মিয়ানমারের সম্পর্কও ভালো, বাংলাদেশের সাথেও ভালো, কিন্তু আপনি যদি কম্পেয়ার কন্ট্রাস্ট করেন দুটো মিলেলে, মিয়ানমারের সাথে তার স্বার্থ যতটা জিও স্ট্র্যাটেজিক্যালি, ইকোনমিক্যালি, এবং দেখুন মিয়ানমারের আশপাশে মিয়ানমার চীনের সাথে কিন্তু বর্ডার আছে, এবং তার স্ট্র্যাটেজিক্যালি ইনফ্লুয়েন্সটা, ইম্পর্টেন্সটা কোনো অংশে বাংলাদেশের চেয়ে কম নয়, বরং বেশি। তো সে জায়গায় আমি যদি প্র্যাগম্যাটিক হই, তো সেখানটাতে বাংলাদেশের চাইতে মিয়ানমারের স্বার্থ তার জন্য কোনো অংশে কম না, এটা বরাবরই আমি বলে আসি। এবং আমরা একা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ করতে গিয়েছিলাম, সেটি ড্রাস্টিক্যালি ফেল করেছে। চীনকে এঙ্গেজ করতে গেছি, সেটি কিন্তু কোনো সাফল্যতার মুখ দেখেনি, এবং এখানে সংকটটা আরও ঘনীভূত হয়েছে মিয়ানমারে সামরিক জান্তা ক্ষমতায় আসার পর 2021-এ। এবং সাকসেসিভলি মিয়ানমারে যে ঘটনাগুলো চলছে, সামরিক জান্তার বিরুদ্ধে যে এক ধরনের গৃহযুদ্ধ চলছে, এবং আমাদের সীমান্ত লাগোয়া আরাকানে, যেটা আরাকান আর্মি, আরাকান বলি বা রাখাইন বলি, তো এখন আরাকান আর্মি অলমোস্ট পুরোটাই ক্যাপচার করে ফেলেছে। তো সেই জায়গাতে চায়না এখানে খুব বেশি কিছু করবে এবং আমরা খুব বেশি আশাবাদী হতে পারি বলে আমার কাছে প্র্যাকটিক্যালি মনে হয় না। এবং 7-8 বছর আগে যখন এই এক্সোডাসটা শুরু হয়, তখন থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের 1-2 বছর পরেই গিয়ে মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান করা উচিত, যে রোহিঙ্গাদের নিয়ে আমরা কী করতে চাইব। আপনি থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশন অনেকেই বলে, কিন্তু নাম্বারসটা কত, ফিগার্সটা কত? মুন্সি ভাইরা বলতে পারবেন 80s এবং 90s-এ যে রোহিঙ্গাগুলো এসেছিল, তাদের মধ্যে থেকে কয় হাজার রোহিঙ্গাকে নিয়ে গেছে ওয়েস্টার্নরা? না না, তাদের বেশিরভাগই তো ফেরত চলে গেছে। আচ্ছা, তো না, যারা রয়ে গেছে তার মধ্যে সেই সংখ্যাটাই বলছি, 21 থেকে 30 হাজার মতান্তর আছে, আর প্রতি বছর তো তাদের ধরেন গ্রোথ রেটটা বেশি। তো যারা রয়ে গেছে তাদের মধ্যে থেকে কত লোক গেছে, কয়শো গেছে, সেটি প্রথম প্রশ্ন। তো ওই সময় যখন 20 থেকে 30 হাজারের মধ্যে আপনি তেমন কোনো রোহিঙ্গাকে থার্ড কান্ট্রিতে রিলোকেট করতে পারেননি। তো এই যে থার্ড কান্ট্রি রিলোকেশনের কথা বলছেন, রিপ্যাট্রিয়েশন তো হচ্ছে না এবং খুব নিকট ভবিষ্যতে হবে এমন কোনো আশাও আমরা দেখি না। হ্যাঁ, এই আলোচনার টেবিলে ফিরবো, আবার বসবো, দুই পক্ষ আসবে, কারণ 80 এবং 90-এর দশকে যেভাবে আপনি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করতে পেরেছেন, এখন কিন্তু সেভাবে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করতে হলে এসেনশিয়ালি রোহিঙ্গাদেরকে এর পার্ট করতে হবে। শুধু 3টা সরকার মিলে রিপ্যাট্রিয়েশন কোনোদিন করতে পারবে না এবং হবেও না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আজকের দিনে যেইভাবে রাইটসের বিষয়টা সবাই চলে আসছে এবং আমার আপনার হাতে যে ডিভাইসটা আছে, এটা দিয়ে আপনি কোনো কিছু গোপন করতে পারেন না। তো সেই জায়গাতে শুধু চায়না কিংবা শুধু বাংলাদেশ, মিয়ানমার মিলে 3টা পার্টি মিলে রিপ্যাট্রিয়েশনটা হবে, সেটার কোনো সুযোগ নেই। এবং সিচুয়েশনটা সেখানে অনেক বেশি খারাপ হয়েছে যখন গৃহযুদ্ধ চলছে। এবং আরাকান আর্মি, আর আমরা তো মিয়ানমার সামরিক জান্তার সাথে এঙ্গেজ, আমরা কিন্তু স্বীকৃতি দিইনি, কিন্তু এঙ্গেজ আছে, আমরা ডিসএঙ্গেজ নেই। এখন আরাকান আর্মির সাথে আপনি কীভাবে এঙ্গেজ হবেন? সেটা তো নন স্টেট একটা অ্যাক্টর এবং ইনসার্জেন্ট একটা গ্রুপ। তো সেই জায়গাতে আমরা যেখানে মিয়ানমারের ছায়া সরকার এনইউজের সাথে এঙ্গেজ না, তো আরাকান আর্মির সাথে আমি কোনো না কোনোভাবে আছি, এটা বলাই বাহুল্য। আমরা ধরে নিচ্ছি আমাদের সীমান্ত পাহারার জন্য আরাকান আর্মির সাথে আমরা এঙ্গেজ আছি, কিন্তু তার সাথে তো আমি আলোচনার টেবিলে যেতে পারবেন না। আর আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের প্রতি
ইতিবাচক মনোভাব পোষণ করে না, এটা খুব পরিষ্কার। এখানে দেখুন বামার এবং নন বামারদের যে উচ্চবর্ণ নিম্নবর্ণের সংঘাত এবং রোহিঙ্গারা হচ্ছে তার বলি, তো সেই জায়গাতে খুব খোলামেলা বললে আমি কিন্তু এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে এবং সেখানে চীনের রোল বা ফিউচার এগুলোর ব্যাপারে আমি ফয়সাল যদি খুব ছোট করে এই প্রসঙ্গে আসলে যুক্ত করতে চান কিছু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন। এই জিনিসটা হলো যে আমাদের কোনো অল্টারনেটিভ নাই, অপশন নাই, যে এই এটা চালিয়ে যেতে হবে। কারণ আমরা যদি বলি যে না থার্ড পার্টি রিপ্যাট্রিয়েশন বা অন্য কোনো ব্যবস্থা আমরা এদেরকে ইয়ে করে নিব, আমাদের দেশের মধ্যে ইন্টিগ্রেট করে নিব, তাহলে কিন্তু সমস্যার সমাধান হলো না, নতুন সমস্যার সৃষ্টি করতে পারি আমরা। বরং সবসময় আমাদের বলতে হবে যে এটা সমস্যাটা তৈরি হয়েছে মিয়ানমারে, সেখানে তাদের ফেরত যাওয়া উইথ অল দেয়ার রাইটস, সেটা হলো সমাধান। এবং সেটার থেকে আমরা সরে আসবো না, যত সময়ই লাগুক আমাদের এইটা ধরে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সেখানে আমাদের একটা করণীয় আমরা করছি কিনা আমার সেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে চীন সহ অন্যান্য যাদের ওখানে মিয়ানমারে স্বার্থ আছে, বড় বড় ইনভেস্টমেন্ট আছে, ভারত, রাশিয়া, জাপান, সবারই কিন্তু ওখানে, সিঙ্গাপুর, তো এদের সবাইকে আমরা কি বোঝাতে পারি যে দেখো তোমাদের যে ইনভেস্টমেন্টগুলো আছে যতদিন ওখানে শান্তি প্রতিষ্ঠিত না হবে, গৃহযুদ্ধ চলবে, রোহিঙ্গাদের নিয়ে একটা চলবে, অশান্তি চলবে, ততদিন কিন্তু তোমাদের ইনভেস্টমেন্টগুলো নিরাপদ নয়। এবং আর তারপরে তোমরা ধরো ওখানে শান্তি ফেরত আসলো, তারপরে তো তোমরা ওখানে বিভিন্ন রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড করবে, শিল্প অঞ্চল গড়ে তুলবে, সেখানে তোমরা একটু শেষ করি, সেটা হচ্ছে যে সেখানে জনশক্তি কোথা থেকে আসবে? বারবার এই জনশক্তির জন্যই তো রোহিঙ্গারা ওখানে যে সেটেল করেছে। তো সেই জন্য এরা এই জিনিসটা যদি আমরা বোঝাতে পারি যে দুই দিক থেকে তাদের ওখানকার স্থানীয় বাসিন্দাদেরও লাভ, যারা ওখানে ইয়ে করছে তাদেরও লাভ, আমাদেরও লাভ, রোহিঙ্গাদের তো লাভ। অবশ্যই শেষ করতে চাই আসলে প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। সবাই ডিবিসির সাথে থাকুন।